নমস্কার, আমি মৌমিতা। আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি। আজ আমি আপনাদেরকে পড়ে শোনাব আমাদের খুব প্রিয় সাহিত্যিক শ্রীমতী আশাপূর্ণা দেবীর লেখা খুব চমৎকার একটি ছোট গল্প। গল্পের নাম জীবন নৃত্য। শুনতে থাকুন আজকের গল্প জীবন নৃত্য। ব্যাপারটা ক্রমশ আর ঢাকা থাকছে না। যদিও ঢাকা দেবার চেষ্টা ওরা করেছে, অনেক করেছেও এখনো, কিন্তু চেষ্টাটা ব্যর্থ হচ্ছে। কবিত্ব করে বলতে গেলে হয়তো বলা যায়, বিকশিত পুষ্প থাকে পল্লবে বিলীন, গন্ধ তার লুকাবে কোথায়। তবে ব্যাপারটা তো সূক্ষ্ম সুন্দর এক টুকরো জ্যোৎস্নার মতো কবিত্বের পর্যায়ে পড়ে না, বরং হিমাদ্রির তুলনাটা, যা নাকি গতকালই সাথীকে বলেছে হিমাদ্রি, সেটা শুনতে খারাপ হলেও উচিত মতোই হয়েছে। অবশ্য সাথী তাতে বিচলিত হয়নি, কারণ ক্রমশই আর যেন তেমন ভীরু ভীরু অপরাধী অপরাধী থাকছে না সাথী। হিমাদ্রির সন্তোষ সাধনের জন্য সেই তৎপরতা, হিমাদ্রির মনোরঞ্জনের জন্য সেই উৎকণ্ঠা, আর হিমাদ্রির সামনে একেবারে সহজ থাকার অভিনয়টা উত্তরোত্তর কমছে। কাজেই হিমাদ্রি যখন গত রাত্রে ঘৃণায় মুখ বাঁকিয়ে বলেছিল, পচা নর্দমাকে যতই তুমি ঢেকে রাখো, তার গন্ধই তাকে ধরিয়ে দেবে, বুঝলে? তখন সাথীও সমান মুখ বাঁকিয়ে বলেছিল, বুঝেছি বই কি, তুমিই বোঝাচ্ছ। এই ইঙ্গিত না বুঝতে পারার কথা নয়। হিমাদ্রি বুঝে ফেলে ক্রুদ্ধ গলায় বলেছিল, ওসব অভিনয় ঠেট দেখা গেছে, আর থাক, শাস্ত্রকাররা যে বলে গেছে। কথাটা হিমাদ্রি শেষ করতে পারেনি, সাথী শেষ করতে দেয়নি। অপরাধিনীর ভূমিকা অভিনয় না করে ফোনা ধরা নাগিনীর মতো বলে উঠেছিল, থাক থাক থাক, আর শাস্ত্র কথা শুনতে চাই না। এখন নিজ মনে হিসাব কষোগে, নোংরার নিচ কে। আশ্চর্য, এইভাবে চোখ রাঙিয়েছিল সাথী। আরো বলেছিল, যাদের নিজেদের মন অপবিত্র, তারাই অন্যকে অপবিত্র ভাবে। অথচ এ সমস্তই সাথীর দুঃসাহসিক স্পর্ধার কথা। হিমাদ্রির বন্ধু ব্রিজমোহন যে তাকে ক্রমশই গ্রাস করছে এবং সাথী যে নিজে গ্রাসিত হচ্ছে, সেই কথাটা সাথী চাইতে বেশি ভালো করে কে জানে। অথবা সেই গ্রাসের খেলাটা উল্টো দিকেও হতে পারে। হয়তো বেপরোয়া করুচে আর বেদম স্ফূর্তিবাজ ওই ছেলেটাকে সাথী তিলে তিলে গ্রাস করে ফেলছে। মোট কথা, ওদের দুজনকার মধ্যেকার সম্বন্ধটা যে আর নির্মল শুভ্র নেই, সেটা টের পেয়ে গেছে হিমাদ্রি। টের পেয়ে গেছে, অথচ প্রতিকার করতে পারছে না। এর চাইতে মর্মান্তিক যন্ত্রণা আর কি আছে? সেই যন্ত্রণায় ছটপটাচ্ছে হিমাদ্রি। না, প্রতিকারের উপায় হাতে নেই, কারণ হিমাদ্রি হচ্ছে ভদ্রলোক, যাদের নাকি জীবন মরণ সবকিছুর চেয়ে চক্ষু লজ্জাটাই বড়। তাছাড়া এ হচ্ছে হিমাদ্রির সখাত সলিল। আধুনিক হওয়ার চেষ্টায় নির্বোধ পুরুষেরা যে খাল কেটে থাকে, হিমাদ্রি নির্বোধ, তাতে আর সন্দেহ কি? নির্বোধ না হলে কেউ রূপবান, গুণবান, অর্থবান এবং হৃদয়বান বন্ধুকে ধরে এনে অন্তঃপুরের দরজা খুলে দেয়? হিমাদ্রি তাই দিয়েছিল, কারণ হিমাদ্রি আধুনিক হবার প্রয়াসী হয়েছিল। স্বাতীর বাপের বাড়িটা ভারী সেকেলে, এখনো ওদের বাড়িতে মেয়ে পুরুষের মেলামেশাটা দুঃস্ব। এখনো ওরা ঘি আর আগুনের প্রবচনে বিশ্বাসী। বিয়ের পর হিমাদ্রি তার স্ত্রীর পিঠোপিঠি বোন যুথির সঙ্গে একটু শালীজনোচিত ব্যবহার করে ফেলেছিল বলে কর্তৃপক্ষ নাকি অসন্তুষ্ট হয়েছিলেন। স্বাতীর মুখেই শুনেছিল হিমাদ্রি। স্বাতী সাবধান করে দিয়েছিল, বলেছিল,
দরকার কি বাপু, ওরা যখন পছন্দ করেন না। হিমাদ্রি অবশ্যই লজ্জিত হয়েছিল, অর্থাৎ তার প্রতিক্রিয়ায় বিরক্ত। তাই হিমাদ্রি বলেছিল, ওদের চোখে এখনো ঊনবিংশ শতাব্দীর চশমা। ঈশ্বর জানেন, তুমিও তোমার বাপের বাড়ির চশমাটি খাপের মধ্যে ভরে এনেছো কিনা। তা হয়তো সেটা এনেছিল সাথে, হয়তো ওর মা ঠাকুমার সংস্কার ওর মনের মধ্যে ছিল কোথাও। কিন্তু সাথীও আধুনিক হওয়ার পণ করলো। সাথী হেসে উঠে বলল, হা হা। তারপর ওকে নিজের কাছে আনার পর হিমাদ্রি বৃজমোহনকে ধরে আনলো, বলল, নাম শুনে ভয় পেও না, ই তোমাকে বাংলা শেখাতে পারে। সাথী আর একবার বলল, হা হা। আর বোধ করি সেই প্রথম দিনই মনে মনেও বলল, আহা আহা, কি হেরিলাম কদম্বের মূলে। হিমাদ্রি স্ত্রীর এই মুগ্ধ ভাব দেখে পুলকিত হলো, ভাবল, দেখো কি একখানা বন্ধুরত্ন আমার। আধুনিক হওয়া ছাড়াও এই ইচ্ছেটা বাড়তি ছিল। ইচ্ছে ছিল তার স্ত্রী দেখুক স্বামীটা তার নেহাত ফেলনা নয়। ওই রূপবান, গুণবান আর অগাধ অর্থে অর্থবান লোকটা যে হিমাদ্রিকে হৃদয়ে দান করে বসে আছে, তা বাস্তবিকই হিমাদ্রির উপর 16 আনা প্রাণ ছিল বৃজমোহনের। আর ভালোবাসার আবেগটা ছিল তার বাঙালি বন্ধুদের থেকে 10 গুণ বেশি। হিমাদ্রি যেন বৃজমোহনের জীবনের নায়ক। অন্য বন্ধুরা বৃজমোহনের এই আকর্ষণ নিয়ে বেশ রসালো পরিহাস করত। কাজেই বৃজমোহনকে দেখিয়ে পুলকিত হলো হিমাদ্রি, যেন একখানা বড় তালুক দেখালো স্ত্রীকে। আর ক্রমশ ওই দেখানোই হলো কাল। বৃজমোহনও তো বন্ধু স্ত্রীকে দেখাতে চায় বন্ধু তার কত প্রিয়, আর সে দেখানোর একটি মাত্রই পথ সে দেখতে পায়, বন্ধু স্ত্রীকে মূল্যবান উপহারে ডুবিয়ে দেওয়ার পথ। এই পথে কোনো বুদ্ধি খরচ নেই, কোনো ঝামেলা নেই, কেবলমাত্র চেক বই থেকে 2-4টে পাতা ঘষানো, যা নাকি বৃজমোহনের কাছে কিছুই নয়। 5 পুরুষ ধরে এই কলকাতা শহরে ব্যবসা করছে তারা, করছে বাণিজ্য। কাজেই একটা তুচ্ছ কেরানির বউকে ডুবিয়ে দেওয়ার মতো টাকা তাদের ডান পকেটেই থাকে। তবু একথা মিথ্যে নয়, বন্ধুকে খুশি করতেই বন্ধু পত্নীকে ডোবাতে চেয়েছিল বৃজমোহন। ওদের দুজনকে একসঙ্গে ধরে নিয়ে গিয়ে মার্কেটিং এ যাওয়া প্রায় নিত্যই কাজ হয়েছিল বৃজমোহনের। হিমাদ্রি প্রথম প্রথম বউকে দেখিয়ে দেবার পুলকে আপত্তিটা জোরালো করতো না, বরং বলতো, দে বাবা দে, তোর তো হাত ঝাড়লেই পর্বত, আমার সারা মাসের রোজগার তো তোর একদিনের হাত খরচ। বুঝলে হে মহিলা, তোমার স্বামী সারা জীবনেও তোমায় অত দামি একখানা শাড়ি উপহার দিতে পারবে না, সেটা জেনে রেখো। সাথী আড়ালে রাগ করতো, বলতো, আহা, তা বলে এত, আমার কিন্তু ভারী লজ্জা করে। বাহ, লজ্জার কি আছে, তুমি তো আর লুব্ধ নও, ও দিয়ে ধন্য। তা হোক, বড় বাড়াবাড়ি করছেন উনি। জ্যোতিটা তো সেদিন যাতা ঠাট্টা করে গেল। হিমাদ্রি বলেছিল, যাতা মানে? মানে আর কি। শান্তি হেসে ফেলেছিল, ফাজিল নম্বর 1 তো। বলে, শাড়ি গহনা তবু বুঝি, পয়সা আছে দিচ্ছে, তাই বলে ডান্ডপিলোর গতি, ভেলভেটের বেড কভার, এই বাপু সন্দেহজনক। হিমাদ্রি বলেছিল, তোমাদের বাড়ির ওই সেকেলে আবহাওয়ায় এই সন্দেহের জনক। ব্রিজের মতো ছেলে হাজারে একটা মেলে না। ঐশ্বর্য শুধু ওর ঘরেই নয়, মনেও আছে। যাদের প্রাচুর্য দেখবার অভ্যাস নেই, তারাই তার মধ্যে দোষ দেখে। যেন হিমাদ্রিরই এমন প্রাচুর্য দেখা অভ্যাস, যেন হিমাদ্রি মনে মনে অস্বস্তি বোধ করছে না, তবু ওই রকমই বলতো। বলতো, দেখতেই লোকটা অমন বড় সড়ো, স্বভাবে স্রেফ একটা বালক, বুঝলে, জিনিসপত্র দেখলেই ওর কিনতে ইচ্ছে করে, অথচ নিজেদের বাড়িতে এত আছে,
যে কিনে নিয়ে যাবার কোনো মানেই হয় না। কিন্তু ওর বউকে তো বলেছিল সাথে, হয়তো বলতে চেয়েছিল। দেখি না কেন একদিনও। হিমাদ্রি হেসে উঠেছিল। বউ কোথা, বউটাও নেই। ফুটবার আগে নাকি একটা বিয়ে হয়েছিল, সেই বউ সেই পিতৃগৃহে থাকতে থাকতেই খতম। এখন ওর কোষ্ঠিকার বলেছে 32 বছর বয়সের আগে নাকি ওর বউ টেকবে না, অতএব নিরঙ্কুশ হয়ে ঘুরে বেড়াচ্ছে। বলেছে কোষ্ঠিকার? বলেছে বুঝি? সাথী অবিশ্বাসের হাসি হেসেছিল। এইসব নির্ঘাত ওর বানানো কথা, ওইটি পাবে না, মিছে কথা কইবার ছেলেও নয়। সাথী অতঃপর প্রশ্ন করেছিল, তা 32 বছর হতে আর কতদিন আছে ওর? আমার থেকে তো 1 বছরের জুনিয়র, কাজেই আরো 5টি বছর। সাথী আর কথা বলেনি। সাথী কি সেই সময় মাপটা শুনে একটা নিশ্চিন্তের নিঃশ্বাস ফেলেছিল? কে জানে সেদিনের কথা। কিন্তু ক্রমশ দেখা যাচ্ছে হিমাদ্রির ভুরুর রেখার মসৃণ হচ্ছে না, যেন সন্দেহ নামক সেই কেলে ভূতটা ও শ্বশুরবাড়ি থেকে এসে ওর কাঁধে ভর করেছে। অথচ সেই বাড়ির মেয়েটি বেপরোয়া হচ্ছে ক্রমশ। হিমাদ্রি প্রত্যক্ষই দেখছে সে এখন আর শুধু উপহারের বোঝাতেই ডুবছে না, যেন আরো কোনো গভীর দহে ডুবছে। আর বালক সদৃশ বৃজমোহনের বালকোচিত ভাবটা বেড়েই চলেছে। বন্ধু বাড়িতে না থাকলে যে বন্ধুর বাড়িতে এসে নির্জনে বন্ধুপত্নীর সঙ্গে আড্ডা দেওয়া শোভন নয়, এই কথাটা যেন ও জানেই না। আর বন্ধুই যে হঠাৎ হঠাৎ কেন অসময়ে অফিস ছুটি করে এসে হাজির হয়, তাও যেন বুঝতেই পারে না। তা এরকম প্রায়ই হচ্ছে। বৃজমোহন বন্ধুকে দেখে বিস্ময়ে হতবাক হচ্ছে, উল্লাসে বিগলিত হচ্ছে। আর একটু পরে উসকুস করে বলছে, নাও বাবা, চলি এবার। তোমাদের এই হঠাৎ পেয়ে যাওয়া দুর্লভ ক্ষণটুকু আর অবাঞ্ছিত অতিথির কণ্ঠকে কণ্টকিত করতে চাই না। আচ্ছা, হিমাদ্রি কি তখন বলে, হ্যাঁ তাই যাও, এবং বুঝেই যখন ফেলেছো অবাঞ্ছিত, তখন আর এসো না দয়া করে? পাগল, তাই কি কখনো বলতে পারে? চক্ষুলজ্জা নেই ওর? ওকে অতএব মাথা ধরা ছুতোয় অকারণে স্যারিডন গিলতে হয়। এবং না ভাই, তোরা গল্প কর, আমি একটু শুয়ে পড়ি গে বলে অন্য ঘরে চলে যেতে হয়। কিন্তু শান্তি, তার অবস্থাটা, তার অবস্থা অদ্ভুতভাবে পরিবর্তনশীল। সে কোনোদিন হই হই করে স্বামীর সেবায় তৎপর হয়, স্যারিডন আনে, গরম জল আনে, আদা চা করে আনে, জোর করে শুইয়ে দেয়। আবার কোনো কোনো দিন অদ্ভুত একটা কঠোর কঠিন মুখে ব্যঙ্গ হাসি ফুটিয়ে একটা সেলাই অথবা বোনা নিয়ে বসে। তা সে স্টেজও পার হয়ে গেল। ক্রমশই ব্যঙ্গ, বিদ্রুপ, ইঙ্গিত ইশারার চাষ চলছে। একাদ দিন এই কথাও বলে বসছে হিমাদ্রি, পৃথিবীতে কত রকমের বেহায়া আছে বলে বসছে। আমি তোমাদের বড় বেশি অসুবিধে ঘটাচ্ছি মনে হচ্ছে, ভাবছি চেষ্টা করে একটা ট্রান্সফার নিয়ে নিই। আর মাঝে মাঝে তিক্ত কটূক্তি বর্ষিত হচ্ছে সাথীর উপর। যেমন গত রাত্রে সাথী বলেছিল, স্পষ্ট করে বলে দিলেই তো পারো তোমার ওই বেহায়া বন্ধুকে, খবরদার আর এসো না আমার বাড়ি। তাতে আমারও হাড় জোড়োয়। ওই এক বেহায়া বেসহবদ লোকের জ্বালায় আর ভাজা ভাজা হয়ে গেল আমার। বটে, তাই নাকি? কুটিল হাসি হেসেছিল হিমাদ্রি। সাথী তীব্র গলায় বলেছিল, নিশ্চয়, বড়লোক বন্ধুকে স্ত্রীর ওপর লেলিয়ে দিয়ে তুমি তো তোমার বাড়ি ভরাচ্ছ, আর আমি এদিকে সর্বশান্ত হতে বসেছি। এই সুরটা নতুন, এ যেন চুরিও করছে, চোখও রাঙাচ্ছে। হিমাদ্রি তাই কাল বলে উঠেছিল, আচ্ছা ঠিক আছে, কাল স্পষ্টই বলে দেব, আর যদি আমার বাড়ি চৌকার ডিঙোতে আসো খুন হয়ে যাবে। কিন্তু আজ
আজ কি সাথী তার হাড় ভাজা ভাজা হয়ে যাবার প্রমাণ দিচ্ছিল আর সর্বশান্ত হতে কাতর হচ্ছিল? পিসির মরণবাচন অসুখের খবরে দেশ থেকে টেলিগ্রাম আসায় সুটকেস নিয়ে বেরিয়ে পড়েছিল হিমাদ্রি। তাই ফিরে আসাটা একেবারেই অভাবিত। ফ্ল্যাট বাড়ির দরজা সিঁড়ির মুখে নিথর হয়ে দাঁড়িয়েছিল। পকেট থেকে ল্যাচকি বার করে নিঃশব্দে এসে ঢুকতেই একটা অতি পরিচিত গলার কৌতুক হাসি মাখানো এক টুকরো কথা যেন কানের মধ্যে একটা জ্বলন্ত অঙ্গার চেপে ধরল। আচ্ছা, এমন যদি হয় টেলিগ্রামটা বানানো হঠাৎ এক্ষুনি। তারপরে আর একটা গলা, সাথী, মেজাজ খারাপ করে দিও না। সাথী, তুমি? মিসেস ঘোষ, আপনি তাহলে ছদ্মবেশ? তার মানে হিমাদ্রিকে বোকা বানিয়ে অনেকদিন থেকেই অনেক এগোনো হয়েছে। আমি ওকে খুন করব, নিঃশব্দে উচ্চারণ করলো হিমাদ্রি। ছুটে গিয়ে ঝাঁপিয়ে পড়লো না, শুধু বলল বলল মনে মনে। অথচ কিছু না হোক, রান্নাঘর থেকে কয়লা ভাঙা হাতুড়িটা নিয়ে গেলেও কাজটা নিষ্পন্ন হতো। আমার খুব ভুল হয়েছে, আমার খুব ভুল হয়েছে। আর একবার মনে মনে উচ্চারণ করলো হিমাদ্রি। এত তাড়াতাড়ি ফিরে আসা উচিত হয়নি আমার, আরো রাত করে আসাই বুদ্ধিমানের কাজ ছিল। তাহলে সোজা গিয়ে টুটি চেপে ধরতে পারতাম, খুন করে ফেলতে পারতাম দুজনকেই। ওদের দিক থেকেও বলবার কিছু থাকতো না। সত্যি খুন করে ফেললে যে বলবার কিছু থাকে না, বলবার অবস্থায় থাকে না, সেই কথা মনে এলো না হিমাদ্রির। ও ভাবল বড় ভুল হয়ে গেছে। এখন মাত্র 9:45 রাত, এখনো পর্যন্ত বসে আড্ডা দেওয়াটা একেবারে বেআইনির পর্যায়ে পড়ে না। ওরা নিজেদেরকে সমর্থন করে সেই কথাই বলবে। অতএব এক্ষুনি কিছু করা যাবে না, ঠিক মোক্ষম সময়। নিজেকে চোরের মতো মনে হচ্ছিল হিমাদ্রির। পা দুটো কাঁপছিল, বুকটা ঢিপ ঢিপ করছিল, যেন হিমাদ্রি লুকিয়ে কোনো অবৈধ কাজ করেছে। আর ঠিক সেই সময় আবার একবার সেই গলা বেজে উঠল। আমার মনে হচ্ছে কে যেন দরজা খুলল, কে যেন দরজার কাছ পর্যন্ত এগিয়ে এলো। হিমাদ্রির পা থেকে মাথা পর্যন্ত একটা শিহরণ খেলে গেল। হিমাদ্রি হঠাৎ একটা উল্টো মোচড় দিয়ে নিঃশব্দে, অথচ যত দ্রুত সম্ভব ছুটে বেরিয়ে গেল। কিন্তু খুনটা মাথা থেকে গেল না। একটা অখ্যাত হোটেলের ময়লা ঘরে কোঁচকানো বিছানায় শুয়ে সারা রাত ধরে ঠান্ডা মাথায় পরিকল্পনাটা প্রস্তুত করতে লাগলো, আর সেটা সম্পূর্ণ করে ফেলল। বাড়ির মধ্যে হতে পারে না, লোকালয়ের মধ্যেও না, তাতে তো নিজের কবরও খোঁড়া হবে। অতএব শত্রুভাবটা মুছে ফেলবার ভান করতে হবে। আবার পুরনো বন্ধুর ভাবে কোথাও বেড়াতে গিয়ে, হ্যাঁ, ভুলিয়ে ভালিয়ে কোথাও বেড়াতে নিয়ে যেতে হবে। আর সেখানে লোকালয়ের বাইরে ওই ব্রিজমোহন নামটাকে নিশ্চিহ্ন করে দিয়ে ফিরে আসতে হবে। 1.5 দিন পরে ফিরল হিমাদ্রি। উস্কো খুস্কো চুল, শুকনো মুখ, যেন ট্রেন থেকেই ফিরল। পিসিমা? না, মরেননি, এমনি বুড়ো বয়সের রোগ, হঠাৎ বেড়ে গিয়ে, এই আর কি। সাথীর কাছে বলল সেসব গুছিয়ে গুছিয়ে, যে গল্প করলো খুব, যেন সাথী সম্বন্ধে কোনো তিক্ততার সৃষ্টি হয়নি তার মধ্যে, যেন সেই পুরোনো দিনেই আছে তারা। তাই ফুলা গলায় বলতে পারছে, আচ্ছা, তুমি তো ওখানে দুবার গিয়েছো সাথী। সেই বুড়ো বটগাছের নিচের পুরনো শিব মন্দিরটা মনে আছে তোমার? সেই মন্দিরে নাকি এক জাগ্রত ঠাকুরের উত্থান হয়েছে। বলতে পারছে, তোমাকে নিয়ে যায়নি বলে পিসিমা খুব করলেন, অথচ মাথাটা একটু হয়ে গেছে, আজকের কথা কাল ভুলে যান। বলে রাখছে, কি জানি যদি পিসিমার কোনো অপূর্ব অক্ষরখচিত লিপিতে সত্যটা ফাঁস হয়ে যায়। যদিও পরিকল্পনা আছে
দুজনকেই সাফ করে ফেলবে একে একে। আগে ওই বদমাসটাকে, তারপর শ্রীমতী স্বাতী দেবীকে। তবু তার কাছে ফাঁস হয়ে যাবার ভয়ে হাটঘাটটা বেঁধে রাখছে। তারপর এলো সেই সুদিন, অনেকদিন আগের মতো দুজনে কাকদ্বীপে বেড়াতে যাবার ঠিক করে ফেললো হিমাদ্রি আর বৃজমোহন। আগে যেত, বৃজমোহনই পথ দেখিয়েছিল, বলেছিল, আরে দূর, বোটানিক্যাল গার্ডেনে আর বেড়াতে যাওয়া তার চেয়ে কাকদ্বীপে যাওয়া ভালো। ওখানের পথে ভয়, তা ভয়ের মধ্যেই তো আমোদ। কথাটা মনে পড়লো হিমাদ্রির। ভাবলো, হুম, তাই তাই তুমি ভয়ের মধ্যে আমোদ খুঁজছো। আশ্চর্য, এক কথায় রাজিও হয়ে গেল বৃজমোহন। সেই পুরোনো কালের মতোই উৎসাহিত হলো, আর অবধারিত নিয়মে খরচের দিকটার ভার নিল। ক্যামেরা নিল, বই নিল, দুজনের জন্য 12 জনের মতো খাবার নিল। হ্যাঁ, দুজনই, সাথী যাবে না। সাথী বলেছে তার ভালো লাগছে না। হ্যাঁ, সে বরং দুদিন বাপের বাড়ি বেরিয়ে আসবে। সাথী কি তাহলে কিছু সন্দেহ করেছে? হিমাদ্রি অবিরত দৃষ্টি ফেলে আবিষ্কার করতে চেষ্টা করে সাথীর মুখে সন্দেহের ছাপ আছে কিনা। বুঝতে পারে না। বড় বেশি চালাক হয়ে গেছে সাথী। মুখের ভাবে বড় পুরো ঢাকনা পরাতে শিখেছে। ডায়মন্ড হারবার পর্যন্ত বৃজমোহনের গাড়ি পৌঁছে দেবে, তারপর স্টিমারে, যেমন গিয়েছে অনেকদিন আগে। হিমাদ্রির বিয়ে হয়ে পর্যন্ত এই 3 বছরে আর কোনো নেশা ছিল না ওদের, আর কোনো বিষয়ে উৎসাহ। আবার উৎসাহিত হচ্ছে। বৃজমোহন হয়তো শুধু শুধুই, কিন্তু হিমাদ্রির কারণ আলাদা। হিমাদ্রি যেন একটা ভয়ঙ্কর নাটকের নায়ক। সেই অতি সাধারণ এক মার্চেন্ট অফিসের শুধু কেরানি নয়, এক ঐতিহাসিক পুরুষ। প্রেমের প্রতিদ্বন্দ্বীকে যে দ্বন্দ্বযুদ্ধে আহ্বান করতে পারে, প্রতিহিংসার বশে তাকে খুন করতে পারে। কিন্তু এ কি, বৃজমোহনের সঙ্গে ও জিনিসটা কেন? আগে তো দেখেনি। মোটর থেকে মাল খালাসের সময় নজরে পড়ল। থমকে উঠল হিমাদ্রি, রুদ্ধ কণ্ঠে বলে উঠল, এর মানে কি? এটা নিয়েছ যে? বৃজমোহন অবাক হলো, বলল, নেব না। কেন? কি দরকার? কি দরকার? বা, বেশ তো। ধরো যদি নদীতে একটা কামড় ভেসে ওঠে, এটা তো নেওয়াই হয়। আপত্তির কারণ? আপত্তি আবার কি? আপত্তি আবার কি? শুধু শুধু কেন তাই বলছি। বৃজমোহন একটু গম্ভীর হাসি হেসে বলে, শুধু শুধু নয়, স্বীকার করতে হবে। হিমাদ্রি আঁতকে ওঠে, বলে, হ্যাঁ, কি স্বীকার করবে তুমি? কি আশ্চর্য, হলো কি তোমার? তুমি কি ভাবছো তোমাকেই স্বীকার করে ফেলবো? হিমাদ্রি লজ্জিত হয়। হিমাদ্রি হেসে বলে, তা করে ফেলো তো মন্দ কি? ভব যন্ত্রণা থেকে মুক্তি পাই। হঠাৎ বৃজমোহন ঘুরে দাঁড়ায়, মুখোমুখি হয় ওর, গম্ভীর গলায় বলে, সত্যি বলছো? ঠিক বলছো? ওরা তখন নৌকায় চড়ে বসেছে। দুপাশে ঘন সবুজের আড়ম্বর ভেদ করে নৌকো এগিয়ে চলেছে। এই পরিবেশে বৃজমোহনের গলাটা যেন বুক কাঁপিয়ে দিল। গলা শুকিয়ে এলো হিমাদ্রি, কথা বলতে পারল না। বৃজমোহনের গলায় আবার কথা বলে উঠল, কি কথা বলছো না যে? জানো, তোমার সঙ্গে এখানে আসার ইচ্ছেটা আমার কিন্তু ওই কারণেই। তার মানে? মানে অতি প্রাঞ্জল। বৃজমোহন বলে, তোমার যন্ত্রণা ঘুচিয়ে দিয়ে আমার যন্ত্রণা লাঘব করতে চাই। ব্রিজ, হিমাদ্রি চিৎকার করে ওঠে, ব্রিজ, বন্দুক এনেছো তাহলে সত্যি ওই মতলবে? আরে, তুমি যে দেখছি সত্যি ভয় পাচ্ছ। বৃজমোহন হা হা করে হেসে ওঠে, হলো কি তোমার? তামাশা বুঝতে পারলেন না? হিমাদ্রি লজ্জিত হয়।
হিমাদ্রি শুকনো গলায় বীরত্ব ফুটিয়ে বলে, সেটা তুমিও পারলে না। তারপর চুপ হয়ে গেল দুজনেই। অনেকক্ষণ শুধু জলের ছপছপ শব্দ। নদীর ধারে ধারে গভীর জঙ্গল, জল পর্যন্ত নেমে এসেছে। মাঝে মাঝে মাঝি এক একটা ডালপালা লগি দিয়ে ঠেলে সরিয়ে দিচ্ছে, অকথ্য একটা গালি উচ্চারণ করে। হঠাৎ এই সময় কথা কয়ে উঠল হিমাদ্রি। বলে উঠল, বীজমোহন, তুমি তামাশা করছিলে কিনা তুমি জানো, আমি কিন্তু তামাশা করছি না। আমি কেন তোমায় এখানে এনেছি জানো? বীজমোহন গ্লাস থেকে চা ঢালতে ঢালতে বললে, "হ্যাঁ, জানি। কোনো সুযোগে খুন করে ফেলতে?" ব্রিজো! হিমাদ্রি ওর হাতটা চেপে ধরে। আহ, এত বিচলিত হবার কি আছে? বীজমোহন অবহেলায় বলে, আমিও তো ওই উদ্দেশ্যেই। তার মানে? হাতটা ছেড়ে দেয় হিমাদ্রি। বীজমোহন বলে, মানে তো সোজা, এক মেয়ে দুই পুরুষের নাটকে একজনকে বিদায় নিতেই হয়। হিমাদ্রির বুক হিম হয়ে যায়। হিমাদ্রি ভাঙা ভাঙা ধরা ধরা গলায় বলে, তাহলে সে বিদায় নেওয়াটা আমাকে দিয়েই হোক। তোমার হাতে যখন বন্দুক। আমার হাতে বন্দুক? ও হো! বীজমোহন হঠাৎ জোরে হেসে ওঠে। তারপর আরো অস্বাভাবিক হেসে উঠে বলে, আমার হাতে বন্দুক দেখে ভয় পাচ্ছিস তুই? আচ্ছা, তাহলে। তেমনই জোরে হঠাৎ বন্দুকটা জলের মধ্যে ফেলে দিয়ে বলে, বেশ, এবার তো তাহলে দুজনেই নিরস্ত্র। এবার তাহলে হাতাহাতি। বলে একটা হাত চেপে ধরল ওর। ব্রিজো! ব্রিজো! গাঢ় গভীর গলায় বলল হিমাদ্রি, আমি এখানে। মাঝিটা চমকে বলে উঠেছিল, বাবুদের কি যেন পড়ে গেল মনে হলো। বৃজমোহন বলল, হ্যাঁ, কিছু না। তারপর আস্তে আস্তে বলল, আমি তোকে ঠকিয়েছি হিমাদ্রি। আমি সত্যি তোকে খুন করব বলে ওটা এনেছিলাম। আশ্চর্য! ভাঙা ভাঙা উদাস গলায় বলে উঠল হিমাদ্রি, আমরা আমরা দুজনে এখানে এসেছিলাম পরস্পরকে খুন করবার উদ্দেশ্য নিয়ে। তোকে ভুলিয়ে। জানি। নিজমোহন সেই ধরা হাতটায় আর একটু চাপ দিল। হিমাদ্রি একটা নিঃশ্বাস ফেলল। আর একটু পরে হঠাৎ দুজনে একসঙ্গে বলল, কিন্তু কেন বলতো? কিন্তু কেন বলতো? ওই একটা লোভী আর স্বার্থপর মেয়ের জন্যে? তারপর দুজনে জোরে জোরে হাসতে লাগলো। আমরা কি বোকা! হ্যাঁ, হ্যাঁ, আমরা কি বোকা! আমি তোকে, তুই আমাকে। নৌকো এগোচ্ছে আরো গভীর বনের মধ্যে দিয়ে। ক্রমশই শব্দ কমে যাচ্ছে। গাছপালা সরসরানি আর নেই। শুধু জলের ছলাৎ ছলাৎ শব্দটা যেন অনন্তকালের আশ্বাস নিয়ে বয়ে চলেছে। শেষ হলো আজকের গল্প। আশাপূর্ণা দেবীর লেখা গল্প জীবন মৃত্যু। যারা পুরো গল্প পাঠটি শুনলেন তাদেরকে জানাই আমার আন্তরিক ধন্যবাদ। কেমন লাগলো আজকের গল্পটি তা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে লিখে জানান। প্রত্যেকটি গল্প পড়বার পরে আপনাদের মতামতের অপেক্ষায় থাকি। আপনাদের ছোট্ট একটু মতামত আমার কাছে অনেক মূল্যবান। আর হ্যাঁ, যারা এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, যারা নতুন শুনছেন তাদেরকে অনুরোধ, আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে নিয়মিত শুনতে থাকুন নতুন নতুন বাংলা গল্প। সবাই খুব ভালো থাকুন। ফিরে আসছি খুব শীঘ্র নতুন গল্প নিয়ে।